হ্যাঁ, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? হ্যালো? নমস্কার। একটু লাইভটা পশ্চিমবঙ্গের বিভিন্ন 2022 সালের প্রাইমারি টেট উত্তীর্ণ বিভিন্ন গ্রুপে একটু শেয়ার করে দেবেন, অনুরোধ করছি। ধন্যবাদ। একটু শেয়ার করবেন গ্রুপগুলো। একদমই সোহা। একটু জেলা গ্রুপে গ্রুপটা একটুখানি আপনারা যদি হঠাৎ করেই তো লাইভ এলাম, বেশ কিছু কথা যেটা না বললে নয়, আজ দেখছিলাম বিভিন্ন দিকে। তো হ্যাঁ, অসুস্থ তো অবশ্যই। মাজা তুলতে পারছি না, কি হয়েছে, কোমর তুলতে পারছি না, বুঝতে পারছি না কি হয়েছে। কোচবিহার আজিজুল রহমান ভাই বলছেন 9 তারিখের বিষয়ে বলো। বন্যা পরিস্থিতি উত্তরবঙ্গে কেমন আগে বলো। উত্তরবঙ্গে তো পরিস্থিতি যেটা দেখছিলাম ভয়াবহ পরিস্থিতি, যেভাবে বেশ কিছু জায়গায় বন্যার যে মানে যেভাবে যে গতিতে জল ঢুকছে, তো আমাদের 2022 সালের প্রাইমারি টেট উত্তীর্ণ যারা আছেন, জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকেরই পাশে থাকো, প্রত্যেককে একটা ভালো জায়গায় যাতে পৌঁছে দাও, ত্রাণ দেওয়ার চেষ্টা করো। প্রত্যেক টেট উত্তীর্ণরা যারা আছেন, উত্তরবঙ্গে যথেষ্ট টেট উত্তীর্ণ আছেন, অনেকেই এই বন্যার কবলে পড়েছেন। যারা পড়েননি, আমরা তাদের পাশে আপনারা যান, পাশে গিয়ে হেল্প করুন। এই প্রাকৃতিক দুর্যোগে একে অপরের পাশে থাকাটা খুব দরকার আছে। আমরা মানে আমরা তো ইয়াং, আমরা পারবো। যে কোনোভাবে যারা আটকে গেছে, বসত বাড়ির মধ্যে কেউ আটকে আছে, কোনো গৃহপালিত পশু আটকে আছে, তাদেরকে নিয়ে ভালো জায়গায় তোলার চেষ্টা করুন প্রত্যেকে। উত্তরবঙ্গে খুব পরিস্থিতি খারাপ, প্রথম উত্তরবঙ্গ দিয়ে শুরু করলাম। হ্যাঁ, নদিয়া গ্রুপের ব্যাপারটা পরে বলছি। যাই হোক, আমি যে কয়েকটা কথা বলবো, যে শিয়ালদা থেকে শুরু করে পূর্ব বর্ধমান থেকে শুরু করে নদিয়া এই মুর্শিদাবাদের বহরমপুর থেকে শুরু করে বেশ কিছু খবর আসছে, যেখানে প্রচুর ক্যান্ডিডেটরা ইন্টারভিউয়ের জন্য যাচ্ছে। বিশাল, মানে বারান্দায় জায়গা না পেলেও উঠোনে গিয়েও পড়াশুনো করছেন। ফোন করছেন, অনেকে ফোন করছে বারে বারে। তো বিভিন্ন ক্ষেত্রে গিয়ে মানে কোচিং সেন্টারগুলো একদম জনজোয়ার সৃষ্টি করছে প্রচার ছাড়াই। সকলের উদ্দেশ্য, কোচিং সেন্টারে যে স্যারেরা আছেন সকলের মানে ম্যাক্সিমাম যাদের উদ্দেশ্য হচ্ছে আপনি একটা ভ্যাকেন্সির জন্য লড়ছেন, তাই একটার জন্যই পড়াশুনো করুন। এই যে 13,421টি ভ্যাকেন্সি, এর মধ্যে হয়তো 9,000 9,500 বা কত তার কমও হতে পারে হয়তো নিয়োগ হবে। বাদ বাকিটা হচ্ছে বিভিন্ন মিডিয়ামের, বাংলা মিডিয়াম বাদে অন্যান্য মিডিয়ামের। তো তার মধ্যে
আমরা ভাবছি যে ভ্যাকান্সি আরও কমে যায় কিনা। আজকে রাতারাতি হঠাৎ করে নোটিফিকেশান এলো, কারণ 2022 সালের প্রাইমারি টেট উত্তীর্ণরা নোটিফিকেশান পাওয়ার যোগ্য, তাই নোটিফিকেশানটা হঠাৎ করে এলো, কিন্তু আমাদের শাস্তি দেয়া হলো ভ্যাকান্সিতে। এত কম ভ্যাকান্সি, যেখানে 60-65 হাজার 70 হাজার যেখানে কম্পিটিশান আসবে, সেখানে এই নগণ্য ভ্যাকান্সি একেবারেই মেনে নেওয়া সম্ভব না। আজকে বেশি টেনশান হচ্ছে এই কারণেই যে অনেক ক্যান্ডিডেট, এখানে মেধা বিচার করা সম্ভব না। এখানে মেধা কার স্কোর কি, এটার শেষ পর্যন্ত কি হবে। আপনারা আজ যারা ভাবছেন একটা ভ্যাকান্সির জন্য আজকে যারা ছুটছেন, প্যানেল বের হলে দেখবেন তার উল্টোটা হচ্ছে। এত কম ভ্যাকান্সি, আর এই 2014 টেট, 2017 টেট, 2022 সালের টেট আর 2023 সালের টেট, এতগুলো টেট একসাথে, এই 9,000-10,000 ভ্যাকান্সি পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথম। আর স্বচ্ছ টেট হিসাবে সবাই আমরা জানি 2022 সালের প্রাইমারি টেট, যার প্রত্যেকের হাতে ওএমআর দেওয়া হয়েছিল প্রথম। আর সেই টেটকে এইভাবে শাস্তি দেবে আমরা ভাবতেই পারিনি। হয় মুখ্যমন্ত্রী বুঝতে পারেননি, নাই তাকে বোঝানো হয়নি। যে ভ্যাকান্সি সেটাই ভ্যাকান্সি দেওয়া হলো, অ্যাডিশনাল ভ্যাকান্সি দেওয়া হলো না। হয় মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী বোঝানো হয়নি, বা উনি বুঝতে পারেননি। এই ভ্যাকান্সি এটা এলো মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে। সকল আন্দোলনের সাথে আছি পরিষ্কারভাবে, কে কত তারিখে ডাক দিচ্ছে জানি না, সকল আন্দোলনের পাশে আছি। শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধান মেনে প্রত্যেকটা আন্দোলনের পাশে আছি। ভ্যাকান্সি ইনক্রিজ করতে হবে। আমি আলাদা করে আগে যতটা অ্যাক্টিভ ছিলাম, আপনারা হয়তো ভাবছেন যে আন্দোলন নিয়ে কিছু বলা হচ্ছে না কেন। আমার প্রচুর কোমরে লেগেছে, কিভাবে লাগলো বুঝতে পারছি না। আমি উঠতে পারছি না বা বসতে পারছি না। ডাক্তার দেখাতে এলাম এক জায়গায়, তো সেই কারণে আমি মনে হলো যে অনেকদিন অনেকেই অনেক কথা বলছে, কিন্তু অনেকেই চাইছিল একটা বার্তা। এই যে এত নগণ্য ভ্যাকান্সি, এই ভ্যাকান্সিতে মেধা খুঁজে বের করা, সঠিক কে, মেধার ভিত্তিতে কে পাবে। একটা ভ্যাকান্সি, একটা শূন্য পদের পিছনে যদি 7-8 জন একটা শূন্য পদের পিছনে লড়াই করে, তো এখানে দেখুন এইখানটা কি করে বুঝবে। 50,000 না হোক, 30, 35, 40 হতে পারত, 30 হতে পারত অন্তত। সেটাও সেক্ষেত্রে সবার চাকরি চাইছি না, কিন্তু 30ও তো হতে পারত। দিকে দিকে স্কুল বন্ধ হচ্ছে, অলরেডি শিক্ষকের অভাবে। অনেকে বলছেন শিক্ষার্থী নেই। হ্যাঁ, শিক্ষার্থী নেই, তার পিছনে শিক্ষক নেই, এটাও একটা বড় কারণ। একদম 14, 17, 22, 23, 13,400 আপনারা হিসেব করছেন সঙ্গীতা অধিকারী ম্যাডাম, কিন্তু এই 13,400 তো আপনাদের জন্য নয়। এটা অন্য মিডিয়াম ঢুকে আছে, সবগুলো তো নিয়োগ হবে না। আপনি বাংলা মিডিয়ামের ইন্টারভিউ দেবেন, আপনি কি সাঁওতালি মিডিয়াম কিংবা আদার্স যেগুলো আরবিক থেকে শুরু করে আপনার ইংলিশ মিডিয়াম, এগুলো হিন্দি মিডিয়াম, এগুলো তো আপনি যেতে পারবেন না। ওগুলো ওইভাবেই থেকে যাবে, আর ওই ভ্যাকান্সি কোনোদিন ক্যারি ফরওয়ার্ড হয়ে বাংলা মিডিয়ামে আসবেও না। আপনারা অনেকেই যাদের 28, 27, 26, 29 স্কোর আছে, তারাও হয়তো ভাবছেন যে সেফ জোনে আছি আমরা দাঁড়ালেই 2-4 নাম্বার পেয়ে যাব, চাকরি পেয়ে যাব। কিন্তু এবারের ব্যাপারটা একটু অন্যরকম হবে। পরিষ্কারভাবে জানাচ্ছি, যদি পারেন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি রাখুন। লেবার ডিপার্টমেন্ট অনুমোদন দেয় না বা অনুমোদন দিতে চায় না এমন নয়। মুখ্যমন্ত্রী চাইলে, মাননীয় মুখ্যমন্ত্রী চাইলে লেবার ডিপার্টমেন্টও চাইবে। 2014 টেট 16 রিক্রুটমেন্ট, এই 17 পর্যন্ত চলেছিল। 48,000 নিয়োগ হয়েছিল, যেই টেটে আজও পর্যন্ত কোনো ওএমআর নেই, যেই টেট আজও পর্যন্ত প্রত্যেকের মুখে মুখে একমাত্র দুর্নীতিগ্রস্ত টেট। এবং সেই টেট থেকে আবার কোভিডের সময় 16,500 নিয়োগ হলো। একই টেট থেকে, 2014 টেট থেকে 16,500 নিয়োগ হলো। আবার 17 সালের প্রাইমারি টেট 21 সালে গিয়ে যেটা হলো, 22-এ নিয়োগ হলো, তার মধ্যে আবার 14 ঢুকলো। তাহলে একটা 14 সালের টেট 3 বার সুযোগ পেল, তারা কেউ বসে নেই। 17 টেট অনেকেই বাদ আছে, তারা আবার আমাদের সাথে ইন্টারভিউ দেবে। তো এতগুলো টেট একসাথে, আর স্বচ্ছ টেট হিসেবে খ্যাত এই 22 সালের টেট, এদেরকে শাস্তি দেওয়া হলো। দিকে দিকে এই দাবিটা তোলা হোক। আপনারা চাকরি প্রার্থীরা, এখানে কোনো লিডার নেই, এখানে কোনো নেতৃত্ব নেই, প্রত্যেকেই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি রাখুন, যে করে হোক। লাইভ করছি কিন্তু বারে বারে ফোন আসছে।
আর 9 তারিখে যেটা দেখছি আমি, 9 তারিখে অফিস যে খুলবে যেদিন 22 স্টেট সেদিন 9 তারিখে একটা আন্দোলনের ডাক দেওয়া হয়েছে সাধারণ চাকরি প্রার্থীদের পক্ষ থেকে। 9 তারিখ অফিস খুলবে যেদিন আমরা যাব সেদিন। 2022 সালের প্রাইমারি টেট উত্তীর্ণরা কোনো এখানে ঐক্যমঞ্চ নয়, কোনো আলাদা আদার্স কোনো সংগঠন নয়, সাধারণ চাকরি প্রার্থীরা। আজকে আপনারা জানেন বারাসাতের আন্দোলন, বারাসাতের যে আন্দোলন হয়েছিল সেখানে আমাকে যেতে দেওয়া হয়নি, কিন্তু আন্দোলন কিন্তু হয়েছে। সুতরাং এইভাবে যারা ক্ষুধার্ত তাদেরকে পুলিশ দিয়ে, তাদেরকে আইবি ডিআইবি যা দিয়ে হোক আটকানো যায় না। আজকে আমরা যেভাবে ডিপ্রাইভ হচ্ছে, যে টেনশানে দিন কাটছে, এই পুজোর দিনগুলো কখন শেষ হবে সেটাই ভাবছিলাম। সেই জায়গাটা কেউ অনুভব করতে পারবে না, ফিল করতে পারবে না। মানে যে রাস্তায় শুয়ে একটা হবু শিক্ষক কাঁদছে, একটা হবু শিক্ষিকা কাঁদছে যে এত কম ভ্যাকান্সি আমরা কি করব। সবার জীবনে তো একটা স্বপ্ন থাকে, একটা প্যাশন থাকে যে আমি শিক্ষকতা করব। তো এতদিন অপেক্ষা করে 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 5 বছর পর টেট এবং রেজাল্ট হাতে নিয়ে আরও 3 বছর পেরিয়ে গেছে। এখন কি 13,000 ভ্যাকান্সি বা 9,000 ভ্যাকান্সি, এটাই কি আমাদের কি মানে সঠিক ভ্যালু দেওয়া হলো? অফিস যেদিন, হ্যাঁ সুদীপ ভাই, অফিস যেদিন খুলবে সেদিন 22 স্টেটরা, শিক্ষা দপ্তর হোক বা আধিকারিকদের কাছে হোক, যেখানে হোক যাবে সাধারণ চাকরি প্রার্থীরা। আমি অবশ্যই পাশে আছি। আমার দিক থেকে বলছি, সামনে না থাকলেও আমার যেহেতু কোমরে ব্যথা লেগেছে আর শারীরিক মানসিক দিক থেকেও ভালো না, তবে আন্দোলনে পুরো সম্মতি আছে। শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন দরকার আছে, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ অবশ্যই প্রয়োজন। এই 13,000 ভ্যাকান্সি এটা কোনো ভ্যাকান্সির মধ্যে পড়ে না। এটা এত কম ভ্যাকান্সি এ যাবৎকালের পশ্চিমবঙ্গের ইতিহাসে নেই। আমাদের দিয়ে এটা আটকে দেওয়া হচ্ছে, আর এই আটকানোর পথে আপনারা 22 স্টেটরা পা দিয়েছেন। আমরা শিয়ালদা ইন্টারভিউ, বিভিন্ন কোচিং সেন্টার, বহরমপুর বিভিন্ন কোচিং সেন্টার, পূর্ব বর্ধমানের বিভিন্ন কোচিং সেন্টার এবং অনলাইন কোচিং সেন্টার তো আছেই। তারা প্রত্যেকেই একটা দিন অন্তত চাকরি প্রার্থীদের বলুন যে মুখ্যমন্ত্রী শান্তিপূর্ণভাবে তারা রাজপথে আসুক। আমরা তো একটা ভ্যাকান্সি নিয়ে চাকরি প্রার্থীদের বোঝাচ্ছেন, সেই চাকরি প্রার্থীদের কম্পিটিশন কমানোর জন্য আপনারা কতটা পদক্ষেপ নিচ্ছেন? বিভিন্ন কোচিং সেন্টারের স্যারদের বলছি আমরা যে এত কম ভ্যাকান্সিতে, ভাবতে পারছেন এত কম ভ্যাকান্সির এবারে কত টেট উত্তীর্ণ আছে। তার মধ্যে একটা বড় দিক আপনাদের না বললে নয়, আপনারা যে ফান্ডিং দিচ্ছেন না, যে কথাটা পরিষ্কারভাবে আপনারা শুনবেন। আজকে 50,000 52,000 যদি টেট পাস ডিএলএড থাকে, ফান্ডিং 200-300 জন মাত্র ফান্ডিং দিয়েছে, 400 জনের মতো ফান্ডিং দিয়েছে, 300 জনের মতো। কেন নেওয়া হচ্ছে বিষয়গুলো আজকে আমি একটু হালকা উপর দিয়ে পরিষ্কার করি, আমি ডিটেলস বলবো না সোশ্যাল মিডিয়াতে। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যেমন 26,000 চাকরি বাতিল হয়েছিল, পরবর্তীতে কি হবে প্রাইমারিতে কেউ জানে না। সেই কারণের জন্য নতুন করে কিন্তু ইন্টারভিউ অনেকে অংশগ্রহণ করার চেষ্টা করবে। এছাড়াও বিভিন্ন প্রশ্নভুল মামলা আছে, 14 প্রশ্নভুল, 22-এর প্রশ্নভুল, বিভিন্ন দিকে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যারা পরবর্তীতে টেট উত্তীর্ণ হয়েছেন। আমরা চাই না কেউ ডিপ্রাইভ হোক, কিন্তু সাথে সাথে আমরাও চাই যে যারা 2022 সালে টেট উত্তীর্ণ ডিএলএড পূর্ণ প্রশিক্ষিত যারা আছে তাদের স্বার্থে লড়বো। সেখানে অন্যান্য গ্রুপ আমাদের নিয়ে অনেক রকম কন্ট্রোভার্সি, অনেক রকম স্যাম্পেল লাগিয়ে দেয় আমাদের পিছনে বিভিন্ন, তো তাতে যায় আসে না। যাদের চোখের জলে রাজপথে পড়েছিল, যাদের চোখের জল রাজপথে পড়েছিল, যাদের হাত কেটে গিয়ে রক্ত পড়েছিল বিধানসভার সামনে, যে ছেলেটা বিধানসভায় আন্দোলন করতে গিয়ে অজ্ঞান হয়ে গেছিল, যে পূর্ব মেদিনীপুরের সত্যজিৎ খাটুয়া বারাসাতের আন্দোলনে গিয়ে হাত ভেঙেছে, তাদের জীবন, তাদের স্বপ্নটা আমাদের কাছে অনেক আগে। যারা বিভিন্নভাবে এই আমাদের অবৈধভাবে আমাদের এই নিয়োগে অংশগ্রহণ করার চেষ্টা করছে, আমরা সব দিক থেকে রুখে দেব। কিন্তু 22 সালে টেট উত্তীর্ণদের একটা কথা বোঝা উচিত যে আপনারা এখনো ফান্ডিং কেন দিচ্ছেন না। 3 থেকে 4টে কিন্তু কেসে ঢুকতে হবে আমাদের। আর এটা যদি কেউ দিতে পারেন তো খুব ভালো, না দিতে পারেন কিন্তু আমরা হাত উঁচু করে নেব। যখন দেখবেন হুড়িয়ে ওই ইন্টারভিউ নোটিফিকেশনে সবাই ঢুকে যাচ্ছে, ইন সার্ভিস থেকে শুরু করে পরবর্তীতে ডিএলএড যারা বিএড বা ডিএলএড করে নিয়ে যারা ঢুকে যাচ্ছে, তখন কিন্তু বলতে আসবেন না। কারণ আমরা সারা দিন এই কাজ নিয়ে বসে নেই। টেট উত্তীর্ণরা যদি কিছুটা কম্পিটিশনে আসতে চান, অল্প কম্পিটিশনের মধ্যে নিজেকে ধরে রাখতে চান, এখনো পর্যন্ত কিন্তু অনেক দিক আছে। হয়তো 10,000 15,000 ভ্যাকান্সি যদি আরেকটু বাড়ানো যায়, সেদিকে তো চেষ্টা চলবে।
আর আমার ব্যক্তিগতভাবে মনে হয় অবশ্যই ভ্যাকান্সি মুখ্যমন্ত্রী চাইলে অবশ্যই বাড়তে পারে, আপনারা ভেঙে পড়বেন না, কিন্তু আইনি দিকটাও ছাড়বেন না। টেট উত্তীর্ণরা চেনা অচেনা পরিচিত যারা যা আছেন ফান্ডিংটা দিয়ে সাহায্য করুন, তাহলে এই অন্ততপক্ষে 30 থেকে 35,000 কিন্তু কম্পিটিশন মানে যেটা বাড়বে সেটা কিন্তু মানে না বাড়াতে আমরা আটকাতে পারি, মানে বাড়বে না, কমাতে পারবো না, কিন্তু বাড়তে দেবো না আমরা। এটা যদি আপনারা চান ফান্ডিং দিন, আর সত্যি কথা বলতে কি যদি ফান্ডিং সেইভাবে থাকে তো তাহলে আমরা কেসগুলো লড়বো, না থাকলে কেস লড়বো না, হাত তুলে দেবো। আজকে আপনারা যারা এখনো পর্যন্ত ইন্টারভিউর জন্য পড়াশুনো করছেন, আপনারা ভাবছেন যে হয়তো আমারটা হয়ে যাবে, কিন্তু একটা কথা ভেবে দেখুন, এই 2014 সালের যে টেট হয়েছিল প্রাইমারি টেট, অনেকেই জানেন না, সেই টেটে 6 নম্বর প্রশ্ন ভুল আছে। এই 6 নম্বর প্রশ্ন ভুল যেটা সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্টে কিন্তু আমরা এই পুজোর 1 সপ্তাহ আগে আমরা হিয়ারিং করিয়েছি হরিপ্রিয়া ম্যামকে দিয়ে, অ্যাডভোকেট। সেখানে কিছুটা হলেও কিন্তু আটকে রাখা গেছে, কিন্তু এই মাসে কিন্তু আবার হিয়ারিং আছে। এটা থেকে কিন্তু রায় বের হলে প্রায় 1 লক্ষ টেট উত্তীর্ণরা কিন্তু আমাদের সাথে যুক্ত হবে। 6 নম্বর প্রশ্ন ভুলে কিন্তু অলরেডি কলকাতা হাইকোর্টের অর্ডারে কিন্তু অনেকে চাকরি করছেন, এটা মাথায় রাখবেন। আমাদের নোটিফিকেশনটা ইমিডিয়েট দরকার ছিল, সেটা কিন্তু আনতে পেরেছি, এটা একদিক থেকে আমাদের সফলতা। নোটিফিকেশনটা খুব দরকার ছিল, কিন্তু এই ভ্যাকান্সিটা আমাদেরকে ভাসিয়ে দিল। তো সেই জায়গায় হেরে গেলে যদি কোচিং সেন্টারে সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকেন, ভ্যাকান্সি বাড়বে না। ইন্টারভিউ দিলেন, ভালোই ইন্টারভিউ দেবেন, কিন্তু পয়েন্টে পয়েন্টে বাদ যাবে, পয়েন্টে পয়েন্টে বাদ যাবে। এখানে 1 নাম্বারে বাদ যাবে না, পয়েন্টে পয়েন্টে। এত সমুদ্রের মধ্যে কি করে, কোথায় এত মানে সমুদ্রের মধ্যে এত শামুকের মধ্যে মুক্ত কি করে খুঁজে পাবে বলুন? কার মধ্যে কে কার কপালে যদি হয় তার হয়ে গেল। অন্যান্যবার যে কাট অফ আপনারা দেখাচ্ছেন বিভিন্ন কোচিং সেন্টার থেকে, আমি বলছি এবারের কাট অফটা কিন্তু ওই রকমভাবে হবে না। এবারের কাট অফ হবে এরম আকাশের মতো কাট অফ হবে একদম পুরো। সবাই বলবে, নোটিফিকেশনটা শুরু হয়ে গেলে কোচিং সেন্টার বলবে, বিভিন্ন আধিকারিকরা বলবে, আপনাদের চিন্তার কোনো কারণ নেই, কিন্তু একবার প্যানেল বেরিয়ে গেলে সেই প্যানেল কিন্তু চেঞ্জ করা যাবে না। আর যতদিন না পর্যন্ত আমরা স্কুলে ঢুকছি কল লেটার নিয়ে, ততদিন পর্যন্ত সরকার চাইলে ভ্যাকান্সি বাড়াতে পারে। সরকার যে কোনো মুহূর্তে চাইলে ভ্যাকান্সি বাড়াতে পারে, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেলেও পারে, কারণ আমার শিক্ষক দরকার। মানে ভ্যাকান্সি স্যাংশন করে সেই ভ্যাকান্সি মুখ্যমন্ত্রী চাইলে, মাননীয় মুখ্যমন্ত্রী চাইলে দেনান দেয়ার, এটা কিন্তু অর্থ দপ্তর থেকে পাস হয়ে যায়। অর্থ দপ্তরের আলাদা করে, অর্থ দপ্তর একটা স্বাধীন দপ্তর, কিন্তু সম্পূর্ণটাই মুখ্যমন্ত্রী বা সরকার যেটা বলে সেই অনুযায়ী কিন্তু চলে। আবারও বারে বারে বলছি, অনেকেই লাইভ দেখছেন, 195 জনের মতো, অনেক পুলিশ প্রশাসন, অনেক আধিকারিক আছেন, টেট উত্তীর্ণরা আছেন, অনেক চাকরিজীবী আছেন। সবার কাছে একটু ভালো করে বুঝবেন যে 2017 টেট হয়েছিল, 2017 সালে টেট হয়েছিল, মানে নোটিফিকেশান দেওয়া হয়েছিল। শেষ যারা ডিএলএড ছিল তারা হচ্ছে 17-19 ব্যাচ। তারপরে সেই 17 থেকে কিন্তু আর নতুন করে যারা 18-20 সেশনে ডিএলএড, এরা 18 সেশনে ভর্তি হয়েছে যারা ডিএলএড, তারা কিন্তু 5 বছরে কোনো প্রাইমারি টেট দিতে পারেনি। 2017 সালের ফর্ম ফিল আপ করে সেই টেট করোনার কারণে বা বিভিন্ন কারণে সেই টেট নেয়নি। উপরন্ত কি হলো, 14 সালে সেই দুর্নীতিগ্রস্ত টেট থেকে নিয়োগ হলো করোনার সময়, কোভিডের সময়, আর 17 পরীক্ষার দিন ঘোষণা করলো। নতুন করে কিন্তু এর মধ্যে ঢুকতে পারেনি। মানে দীর্ঘ 5 বছর, 18 সাল থেকে হিসাব করুন, 18 সাল থেকে হিসাব করুন, 17-18 থেকে হিসাব করুন, 18 সাল থেকে দীর্ঘ 5 বছর ফ্রেশ যারা প্রশিক্ষণ নিয়েছে ডিএলএড, তারা কিন্তু নতুন করে টেট পায়নি। 11ই ডিসেম্বর 2022 সালে সেই 18 সালের পর নতুন টেট পেল তারা। 2017 টেট, আবারও বলছে 17-19 সেশন ডিএলএড শেষ দিতে পেরেছিল, তারপরে কিন্তু আর দিতে পারেননি। তো সেইখান থেকে 18-20 সেশনের যারা ডিএলএড আছে তারা কোনোদিন টেট দিতে পারেনি। তারা 2022 সালে এসে ডিসেম্বর মাসে টেট দিল, মানে দীর্ঘ 5 বছর। আর রেজাল্ট বেরিয়েছিল আমাদের ফেব্রুয়ারি মাসের 10 তারিখে 2023 সাল। 23 গেল, 24 গেল, এই 25 যেতে চললো। আমাদেরকে 13,000 ভ্যাকান্সি, এটা আমাদের শাস্তি দেয়া না? এটা আমাদের শাস্তি দেয়া না? আপনাদের কাছে প্রশ্ন, যারা পুলিশ প্রশাসন আন্দোলন আটকানোর জন্য এগিয়ে আসেন,
এটা আমাদের কাছে শাস্তি নয়? আজকে মিনিমাম তো 30,000 ভ্যাকান্সি দিলেও তো প্রত্যেকটা টেট উত্তীর্ণরা বাড়িতে পড়াশুনো করতো। আজকে লাইফটাও করার সময় পেতাম না। আজকে অনেকে ডিপ্রেশনে পড়ে যাচ্ছে, অনেকে হারিয়ে যাচ্ছে। এই লাইভ দেখছে সদানন্দ বসাক, তার বয়স 40-এর কাছাকাছি। আমাকে একদিন দুঃখ করছে, দাদা আমার বোধহয় এই জীবনে আর বিয়ে করাও হলো না, এই জীবনে আমার আর সন্তান সন্ততির আশা ছেড়ে দেব। বাবা অসুস্থ, একটা বেসরকারি কোম্পানিতে কাজ করে, বাড়িতে বিধবা বোন আছে, তার বাচ্চা আছে, সেই নিয়ে তার জীবন। তার সে কান্নাকাটি করছে অলরেডি। রোজ প্রত্যেক দিন 3-4 বার, সকালে একবার, দুপুরে একবার কল করে। কিন্তু আমরা কি করতে পারি বলুন? এই যে পরিস্থিতি দিনের পর দিন চলে আসছে, আজকে যদি মানুষের জন্য না থাকে, তাহলে কি মানুষ হলাম আমরা? আজকে আমরা তো বেশি কিছু চাইনি যে ভ্যাকান্সিটা বাড়ান। যদি 60-70 হাজার যদি কম্পিটিশন থাকে, অন্তত 30,000 ভ্যাকান্সি দেওয়া হোক। সেখানে কিন্তু দেয়া হলো না। আমরা 52,200 টেট পাস রয়েছেন। আপনারা যদি জাগতে পারতেন, যদি জেগে উঠতে পারতেন, অবশ্যই যেমন নোটিফিকেশান ছিনিয়ে এনেছেন, তেমন ভ্যাকান্সিও ছিনিয়ে আনতে পারতেন। দেখুন 9 তারিখে সাধারণ চাকরি প্রার্থীরা ডাক দিয়েছে, সাধারণ আলোচনার ভিত্তিতে অবশ্যই যান। গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার আন্দোলন করা, প্রত্যেকেই নিজের স্বার্থে, নিজের স্বপ্ন পূরণের স্বার্থে অবশ্যই রাজপথে আসুন। এখানে কোনো লিডার নয়, আর লিডারকে আটকে রেখে কোনো কিছু হয় না। আমি নেতৃত্ব দিই, আমাকে আটকে রাখলো সারা রাত সারাদিন, সন্ধ্যের সময় ছাড়া হলো। আমি তো মানসিকভাবে আতঙ্কগ্রস্ত। তারপরেও বলবো, নিজের বাবা মায়ের চোখের জলের মূল্য দিতে এই কম ভ্যাকান্সিতে আসা খুব মুশকিল হয়ে যাবে। অনেক বাবা মা কান্নাকাটি করছেন, অনেকে ফোন করেন আমাকে ব্যক্তিগতভাবে। অনেক মানুষের হয়তো আপনারা বলেন যে এত কিছুর পরেও আন্দোলন করেন বা এই রাজপথে পড়ে থাকেন, পুলিশের এত চাপ, এত মানে প্রত্যেকের বাড়ি বাড়ি যাচ্ছে। কিন্তু সত্যি কথা কি জানেন, অনেকের চোখের জল, অনেকের কান্নাকাটি শুনতে হয়। সেগুলো সবার সৌভাগ্য হয় না শোনার। কিন্তু এক জায়গায় নেতৃত্ব দেওয়ার কারণে অনেক মানুষের, 23 জেলার অনেক মানুষের অনেক কষ্টের কথা শুনতে হয়, যার জন্য জেদটা আরও বেড়ে যায়, নিজের জীবনের কোনো মূল্য থাকে না। এটুকুই বলার, প্রত্যেকেই বলবো আইনি পথে সাহায্য করুন, আজকেই সাহায্য করুন প্রত্যেকে, যা পারেন। যে কিউআর কোড আছে তাতে মানে সাহায্য করুন। দেখবেন কিছুটা হলেও আমরা বাড়তে দেব না। আর ভ্যাকান্সি ছিনিয়ে আনার জন্য আমরা কিছু কিছু কর্মসূচি রেখেছি, সামনের দিনে অবশ্যই দেখতে পাবেন। তবে 9 তারিখে সাধারণ চাকরি প্রার্থীরা অফিস খোলার পরের দিনেই অফিস খুললো, 22 টেটরা পথে এলো, কারোর কোনো অভিসন্ধি নেই। 2022 সালে টেট উত্তীর্ণদের সরকারকে বিড়ম্বনা ফেলাও তাদের কথা নয়। তাদের কথা একটাই, যে ভ্যাকান্সিটা বাড়ান। আর এই শর্ট নোটিশ দেওয়া হয়েছে, এখন ভ্যাকান্সি ইচ্ছে করলে বাড়ানো সম্ভব, 200% সম্ভব। শাহিন আব্বাস ভাই, হ্যাঁ, আশা ছাড়বে না। প্রত্যেকেই নতুন উদ্যমে শুরু করুন, পড়াশুনো করুন, অবশ্যই পড়াশুনো করুন। কিন্তু সপ্তাহে 7 দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ভ্যাকান্সিতে মানে ইন্টারভিউ পড়ার আমার ব্যক্তিগতভাবে মনে হয় একটু অতিরিক্ত হয়ে যাচ্ছে। পড়াশুনো অবশ্যই দরকার আছে, কিন্তু আমাদের যে সিচুয়েশনটা, অবস্থাটা বুঝতে হবে। অবস্থা বুঝে এগোতে হবে। আজকে আপনারা চিন্তা ভাবনা করছেন না, আপনারা একটা ভ্যাকেন্সির পিছনে ছুটছেন। আপনারা জানেন যে আমাদের কত সংখ্যক টেট উত্তীর্ণ আছে, কত সংখ্যক বাড়তে চলেছে। আমার সামনে দেখা হলে বলবো আমি বিষয়গুলো, আমি সোশ্যাল মিডিয়াতে বলবো না। কত সংখ্যক বাড়তে চলেছে, যেটুকু ঘুমাতে পারতেন সেটুকু ঘুমাতে পারবেন না। আর কিছুজন আছে যারা এই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মানে অহেতুক বিভিন্ন রকম কমেন্ট করে, ঠিক আছে, কিন্তু তারা কিন্তু বাস্তবে আসে না। তো অনেকে আছে, অনেকে টেট উত্তীর্ণরা নয়, তারাও কিন্তু অনেকে এই সোশ্যাল মিডিয়াতে এসে বিভিন্ন কমেন্ট করে, বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করে। তো অনেকে আনন্দও পেয়েছে এত কম ভ্যাকেন্সি দিয়ে। তো এই বেকারত্বের চোখের জল দেখে যারা হাসাহাসি করছে, তাদের কিন্তু ভালো হবে না। কারণ এই যে কারোর হাত ভাঙছে, কারোর হাতে আঁচল লাগছে, কারোর জামা প্যান্ট ছিঁড়ে যাচ্ছে, কারোর কোমরে লাগছে। আমার যেমন কোমরে ব্যথা হয়েছে, আর নড়তে পারছি না, নিচু হয়ে চলতে হচ্ছে।
আর প্রত্যেকের বাড়ি মা বাবা আছে, তারা তাকিয়ে থাকে, আর তারাও টেনশানে ঘুমোতে পারছে না যে এত কম ভ্যাকান্সিতে খোকা কী করবি। আর তার চেয়ে বড় কথা যে এই যারা পুরনো একাডেমিক রয়েছে তাদের অবস্থা তো আরও খারাপ, কী হবে জানি না। তবে যারা বেশি ভ্যাকান্সি তারাও ভাববেন না যে আমরা একচেটিয়া নিয়ে বেরিয়ে যাব, ঠিক আছে। তারাও, আমি দেখুন এই বসে আছে, আমি কিন্তু হাতে ভর দিয়ে বসে আছি, মানে আমি সোজা হয়ে বসতে পারছি না, এমন পরিস্থিতি হয়েছে। তো যাই হোক, যারা বেশি ভ্যাকান্সি সারাদিন ধরে যদি পড়েন, পরবর্তীতে দেখতে পারবেন এর আগেও অনেক নিয়োগ নোটিফিকেশন আমরা দেখেছেন, প্যানেল দেখেছেন, আর 2025 সালেরও প্যানেল দেখবেন কতটা পরিবর্তন, আর কতটা পরিবর্তন হবে 2017 সালের, মানে 2022-এর রিক্রুটমেন্ট আর 2025-এর রিক্রুটমেন্ট, এর মধ্যে কতটা তফাৎ তৈরি হবে আপনারা দেখতে পাবেন। সেই সময় আর কিছু করার থাকবে না। যদি মনে হয় যে না কিছু কম্পিটিশন আমরা বাড়াতে দেবো না, তাহলে আইনি পথে সাহায্য করুন, ভ্যাকান্সিটা বাড়ানোর প্রয়োজন, তাহলে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে যেভাবে আপনারা পথে নেমেছিলেন, আর যারা এখনও পর্যন্ত নামেনি কিন্তু কোচিং সেন্টারে ভিড় করছেন, আমার মনে হয় যারা আজও রাজপথে নামেনি 3 বছরে কিন্তু কোচিং সেন্টারে ভিড় করছেন, তারা আজ যাই হোক হয়তো শিক্ষক হতে পারবেন, কিন্তু আদর্শ শিক্ষক হতে পারবেন না, মানসিক শান্তি পাবেন না। যাই হোক, আমি বসতে পারছি না, রেখে দিলাম। প্রত্যেকে ভালো থাকবেন, আশীর্বাদ দোয়া কাম্য প্রত্যেকের। অনেক মানসিক টেনশন আছে, কি হবে কিছুই বলা যাচ্ছে না। পড়াশুনো করেও যে আমরা কতটা, পড়াশুনো তো অবশ্যই করতে হবে, কিন্তু সাথে সাথে এই কম ভ্যাকেন্সিতে কি করে মেধা খুঁজে পাওয়া যাবে সেটাই এখন বোঝার। ধন্যবাদ প্রত্যেককে ধন্যবাদ। তবে শুধু একটাই কথা বলবো, বাড়িতে পড়ো আর রাস্তায় লড়ো।